ফুটবলে অপ্রতিরোধ্য বলতে আসলে কোনো কথা মনে হয় নাই, এবং কালকে আমরা যে ম্যাচটা দেখলাম স্পেন এবং ফ্রান্সের মধ্যে, এটা মনে হয় অনেক দলের জন্য কিছুটা স্বস্তির কারণই হয়ে দাঁড়াইছে। কারণ এই বিশ্বকাপের শুরু থেকে আসলে ফ্রান্সকে যতবারই ডিফাইন করা হচ্ছিল বা ফ্রান্সের খেলা নিয়ে যতবারই কথা বলা হচ্ছিল, একটা কথাই বারবার মানুষ বলতেছিল, এবং সেটা ছিল অপ্রতিরোধ্য ফ্রান্স। এই অ্যাটাককে কে থামাবে, এই অ্যাটাকিং পাওয়ারকে কে থামাবে। তিনটা ব্যালন ডিওর কন্টেন্ডার লেভেলের প্লেয়ার একই টিমে যখন খেলে, সেখানে আসলে আপনি কিভাবে ছক সাজাবেন যে ওদের সবাইকে আপনি থামাইতে পারবেন, এবং সেটা স্পেন কিন্তু কালকে দেখাই দিছে যে আসলে থামানো যায়। ওয়েলকাম টু সুজুকি প্রেজেন্স কাপ আলাপের আরেকটা এপিসোড। আজকে আমাদের প্রথম সেমিফাইনালের খেলা শেষ হয়ে গেছে এবং সেকেন্ড সেমিফাইনাল আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে। সো সব কিছু নিয়ে কথা হবে, ওয়ার্ল্ড কাপ সোফার নিয়ে কথা হবে, এবং আজকে আমাদের সাথে আছেন খুবই ইন্টারেস্টিং দুইজন গেস্ট। আজকে আমাদের সাথে ওয়াহিদ ভাই আছেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মিডিয়া এবং পিআর এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বাট উনি আসলে যে পরিচয়টা দিতে চান সেটা হচ্ছে উনি একজন ক্রীড়া অনুরাগী বা স্পোর্টস ইনথুজিয়াস্ট আসলে, যেটা আমরা বলে থাকি। এবং আমাদের সাথে সিয়াম আছে। সিয়াম ইজ আ প্রফেশনাল কমেন্টেটর। সো ক্রিকেটের কমেন্ট্রি, ফুটবলের কমেন্ট্রি সব জায়গাতেই রেডিও এবং টেলিভিশনের কথা শোনা যায়। সো থ্যাংক ইউ সো মাচ ভাই ফর মেকিং টাইম অ্যান্ড কামিং হিয়ার টুডে। সো আমরা আজকে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো। অবভিয়াসলি সেমিফাইনালের একটা খুবই উত্তেজনাপূর্ণ খেলা হয়ে গেছে। আমার জার্সি দেখেই বোঝা যাচ্ছে যে আমি কোন দলের সাপোর্টে ছিলাম গতদিন। সো প্রথমে আমি একটু আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাই যে এই যে ফুটবল, ওয়াহিদ ভাই আপনার কাছ থেকেই প্রথমে আসলে জানতে চাবো যে এই যে বিশ্ববিদ্যালয়ে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়ে খুবই একটা কি বলবো, মানে পেন অ্যান্ড পেপার রিলেটেড ওয়ার্ক, এবং এর পাশাপাশি খেলাধুলার ভালোবাসা, এই জিনিসটা আসলে কিভাবে হয়েছে, এবং এই ওয়ার্ল্ড কাপটা আসলে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের লেন্স থেকে কিভাবে দেখছেন? থ্যাংক ইউ, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে বিশ্ববিদ্যালয়ে কাজ করা, প্রথমত বিশ্ববিদ্যালয়ে কাজ করা নেই বলে আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, বিশ্ববিদ্যালয়ে কাজ করা অলওয়েজ ইন্টারেস্টিং, বিকজ আপনি সবসময় তরুণদের সাথে আছেন। সবচেয়ে মজার বিষয়, আপনি কখনো বৃদ্ধ হবেন না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়, মানে আসলে পড়াশোনা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যার ইজ নো ডাউট, কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আসলে সব কিছু এখন আমাদের সামাজিক প্রেক্ষাপট, ডিভাইস এবং এভরিথিং যদি আপনি চিন্তা করেন, তাহলে খেলাধুলা যদি খুব ক্লোজলি ইন্টিগ্রেটেড থাকে, তাহলে মানে আমার কাছে মনে হয় পড়ালেখার মানটাও ভালো হয়। হ্যাঁ, কারণ মানুষের কথা ফ্রেশ থাকে, সব কিছু। সেই দিক থেকে আমি যেহেতু আইবিতে আছি, আইবি ফুটবল, এই ফিফা আসছে, এটিকে কেন্দ্র করে আসলে নানা ধরনের অ্যাক্টিভিটি আছে। এর বাইরেও সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড আপনি দেখবেন অ্যাক্টিভিটি থাকবেই। মানে শুধুমাত্র ইনডোর না, ইনডোর, আউটডোর, ইভেন মানে ন্যাশনাল লেভেলে যেসব খেলাধুলা হচ্ছে সেখানে পার্টিসিপেশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, সেখানে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে খেলা এবং ট্রফি নিয়ে আসা, মানে সারা বছর একটা আমরা আসলে লেখাপড়ার পাশাপাশি যে জিনিসটা সবসময় মানুষ ফোকাস করে যে শুধু লেখাপড়া করলেই হবে না, আদার্স কোয়ালিটি দরকার, এই জিনিসটা আইবি খুব ভালো মতো করছে। এবং এবার ফিফাকে কেন্দ্র করেও আমরা অনেক আয়োজন করেছি, যা হয়তোবা আপনার প্রশ্নের মাধ্যমে পরবর্তীতে আসবে আর কি। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ। সিয়াম, তোমার কাছেও আসলে জানতে চাই যে অ্যাজ এ কমেন্টেটর যেভাবে আসলে তুমি খেলাধুলা দেখো, এবং এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং কমপ্লেন অনেকের কাছ থেকে পাচ্ছি যে সকারের কমেন্ট্রি আসলে ফুটবলে জমতেছে না, যে এই ইউএসএ বেস যে একটা কমেন্ট্রিটা আসলে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি গত ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে কিছু খুবই মানে একদম শৈল্পিক, আমার মনে হয় লিখে বসে যদি কেউ স্ক্রিপ্ট লিখে কমেন্ট্রি করার চেষ্টা করে, তাও এত সুন্দর কমেন্ট্রি হয়তো বা হবে না। সো আমি একদম কমেন্টেটরের লেন্স থেকে আসলে জানতে চাচ্ছি যে তোমার কমেন্ট্রিটা কেমন লাগতেছে এই ওয়ার্ল্ড কাপে? একটু ডিফারেন্ট, সত্যি কথা বলতে এবারের যে ওয়ার্ল্ড কাপ ভাইবটাই একটু ডিফারেন্ট ছিল। পার্সোনালি আমি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে 1 বছর আগে থেকেই বেশ এক্সাইটেড যে আসলে কেমন হবে। ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় থেকে, যখন ক্লাব ওয়ার্ল্ড কাপটা হলো, ওই আয়োজনটা দেখে আমি আসলে একদম 1 বছর আগে থেকে মোটামুটি প্রিপেয়ার্ড যে কেমন হবে না হবে এগুলো নিয়ে। তবে কমেন্ট্রির কথা যদি আমি আসি, আসলে গত বিশ্বকাপের যে ব্যাপারটা ছিল, একটা শহরের মধ্যে যখন খেলা হয়েছে, 12টা স্টেডিয়াম, আসলে খুব একটা ট্রাভেলিং যে হ্যাসেলটা সেটা কিন্তু কারোই নেওয়া লাগেনি, এবং খুব দ্রুততার সাথেই আসলে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে কমেন্টেটররা ট্রাভেল করেছে, খেলোয়াড়রা ট্রাভেল করেছে, এখানে একটা ব্যাপার ছিল। বাট যখন 3টা দেশে খেলা হচ্ছে, আপনাকে কিন্তু ওই রস্টারগুলো 3 জায়গায় ভাগ করে দিতে হচ্ছে, যে আমি এইখানে এই কমেন্টেটর সেটটা আপনার রাখছি, এই স্টেডিয়ামে এখানে রাখছি, এই দেশে এটা রাখছি। সো যখন যেখানে খেলা হয়েছে সেই সেট অফ কমেন্টেটরস এসছে, এবং অবশ্যই স্বাগতিক দেশ যারা থাকে তাদের
কমেন্ট্রি প্যানেলের একটা আধিক্য সেখানে থাকবেই। বিশেষ করে আমি যদি পিটার ড্রুরির কথা বলি, আমরা কিন্তু এই পুরো ওয়ার্ল্ড কাপে পিটার ড্রুরির গলা কিন্তু খুব বেশি শুনতে পারি, শুধুমাত্র নিউ ইয়র্কের যে খেলাগুলো হয়েছে, ওই নিউ ইয়র্ক বেসড যে খেলাগুলো সেগুলোতে আমরা তাকে পেয়েছি। সো এই যে গত সেমিফাইনালে অর্থাৎ গতকালকের যে ম্যাচটা, সেখানে আমরা পিটার ড্রুরিকে একদম শুরু থেকে শুনতে পেলাম। তার যে কথাগুলো, তার প্রত্যেকটা কথা তো আসলে ওই ছন্দের মতো, কবিতার মতো। তার ওই যেটা বললেন যে আসলে পেন অ্যান্ড পেপার দিয়ে ওটা আসলে ডিফাইন করা যায় না। তিনি যখন বলেন, যখন খেলাটা হচ্ছে, ওইটা শোনার একটা আলাদা কবিতার মতো পুরো আলাদা একটা ব্যাপার থাকে। সো হ্যাঁ, মানে কমেন্ট্রি লেন্স থেকে এবার একটু ডিফারেন্ট মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা। তবে যেই শুরুতে যে হাইপটা ছিল যে এবার ওয়ার্ল্ড কাপটা অন্যরকম হতে যাচ্ছে, অত বেশি হয়তো উন্মাদনা থাকবে না, কোনো উত্তেজনা থাকবে না দর্শকদের মধ্যে, তো সেটা একদমই ভুল প্রমাণিত হয়েছে। এবং সেটা অবশ্যই মানে খেলোয়াড়রা তো আছেই, সঙ্গে সমর্থকদেরও একটা বড় ভূমিকা আছে এখানে। ব্রিলিয়ান্ট। সো ওয়াহিদ ভাই, খুব ছোট্ট করে আসলে আমি সব দর্শকদের কাছেই জানতে চাই, স্পেশালি যাদের সাথে আমার প্রথম কথাবার্তা হয়, সেটা হচ্ছে যে বিশ্বকাপে দল চুজ করার যে ব্যাপারটা, এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং ফ্যাসিনেটিং একটা প্রসেস। কেউ তো আসলে আমরা মানে আমাদের যেহেতু নিজেদের দেশ বিশ্বকাপে কখনো খেলে নাই, তো আমাদের অন্য কোনো একটা দেশকেই হয়তো নিজের দেশ হিসেবে মেনে নিতে হয়েছে। সো ওই জায়গা থেকে আর্জেন্টিনা, আপনারা দুজনেই জার্সি পরে আছেন, আমি শিওর আজকের খেলার জন্য অনেক এক্সাইটেড। সো এই আর্জেন্টিনা প্রীতিটা কিভাবে শুরু হয়? এটা খুবই ইন্টারেস্টিং। আসলে ছোটোবেলায় যখন খেলা বলতে গেলে বুঝি না, বা খুবই কম বুঝি, 1986-এর কথা বলছি, তখন আমি একদম কুলের শিশু। হ্যাঁ, আমার আব্বা আমাকে কাঁধে করে, আমাদের বাড়িতে তখন টিভি ছিল না, আমার আব্বা আমাকে কাঁধে করে এই ম্যারাডোনার খেলা দেখানোর জন্য এখানে সেখানে নিয়ে যেতেন। এবং অনেক রাতে খেলা হতো, সেই রাতে আমার আব্বা নিয়ে যেতেন। আমার মানে একটু মনে পড়ে, বিশেষ করে 96-এর কথা। সো সেখান থেকেই ম্যারাডোনা প্রীতি আমার জন্মে, এবং আর্জেন্টিনার নামটা আমি তখনই শুনি, এবং বলতে পারেন যে সেখান থেকেই একটা ভালোবাসা তৈরি হয়। তাছাড়া যখন আমি ফুটবল খেলতাম, আমি আসলে প্রাইমারি লেভেল থেকেই স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে খেলেছি। আমাদের যখন আমি খেলতাম, এবং 10 নম্বর জার্সি পরে খেলতাম, এবং আমার মনে আছে যে আমাদের গ্রামের মাঠে যখন খেলছিলাম, অনেক দিন কাদা মাটি, একটা টুর্নামেন্ট হচ্ছে, আমাদের একটা গ্রাম পর্যায়ে টুর্নামেন্ট হয় না, বয়স ভিত্তিক একটা টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টে আমি কয়েকজনকে কাটিয়ে একটা গোল দিয়েছিলাম, এবং তখন মানে আমি বলছিল যে ম্যারাডোনার 86 টান, মানে এই যে ম্যারাডোনার 86 টান, ম্যারাডোনার কথা বারবার আসা, ম্যারাডোনার মতো দেখতে আমি একটু সাইজও নাকি ওরকম। হ্যাঁ, তারপরে অনেকেই তেভেজের সাথেও আমাকে কম্পেয়ার করে যে দেখতে নাকি কিছুটা তেভেজের মতো, মানে সার্বিকভাবে। তাছাড়া তো তার পরবর্তী জেনারেশনের কথা তো জানেনি, পরবর্তী মেসির দুর্দান্ত পারফরমেন্স, এবং তার যে একের পর এক যে মানে পারফরমেন্স যে করে যাচ্ছে। এবং সবচেয়ে মেসির যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে একটা মানুষের যে যত রকমের, আমার কাছে মনে হয় একটু ব্যক্তিগতভাবে, একজন মানুষের যত রকমের গুণাবলী থাকা দরকার একজন প্লেয়ারের মধ্যে, তার সব ধরনের গুণাবলী আছে। আমি তার কাছ থেকে শুধু ফুটবল খেলা শেখার, যারা বিশ্বপ্রেমী, মানে সারা বিশ্বে যারা ফুটবল প্রেমী, আমি তাদেরকে শুধু ফুটবল খেলা শেখার কথা বলবো না, আমি বলতে চাই যে তার কাছ থেকে মানবিকতা শেখার আছে, তার কাছ থেকে ভদ্রতা শেখার আছে, তার কাছ থেকে মানে একজন লিডারশিপ শেখার সুযোগ আছে। মানে আমি যদি একজন বিজনেসম্যান তার কাছে শিখতে পারে, একজন শিক্ষক তার কাছে শিখতে পারে, একজন খেলোয়াড় তার কাছে শিখতে পারে, একজন সাধারণ মানুষ তার জীবনকে কিভাবে পরিচালিত করবে সেটাও তার কাছ থেকে শেখার আছে। যদি আমি চিন্তা করি, আমি এইভাবে চিন্তা করি আর কি। সো সিয়াম, তোমার জায়গা থেকেও জানতে চাই যে আর্জেন্টিনার কোন জেনারেশনটা থেকে আসলে তুমি ফুটবল দেখা শুরু করো, এবং কেন আর্জেন্টিনাকেই হচ্ছে নিজের দল হিসেবে সিলেক্ট করার প্রসেসটা আসলে কি ছিল? প্রসেসটা অনেকটা ভাইয়ার মতোই। 2010 বিশ্বকাপের সময় থেকে, তখন আমি খুব সম্ভবত ক্লাস 3-তে বা 4-এ এরকম পড়ি। তো এরকম জুন জুলাই মাসে বাবা হচ্ছে একটা পোস্টার নিয়ে আসলেন অফিস থেকে, পোস্টারটা নিয়ে এসে আমাকে দিলেন। তো দেওয়ার পরে বললেন যে এটা খোলো। তো খুললাম, খুলে দেখলাম যে ঝাঁকড়া চুল, এরকম চুল আছে, একজন খেলোয়াড়, তিনি মানে পায়ে বল, তিনি দৌড়াচ্ছেন, খুব ক্ষিপ্র গতি তার, লেখা ছোট্ট করে লেখা অপ্রতিরোধ্য মেসি। তো বাবা বললেন যে ও হলো মেসি, এবার হচ্ছে একটু মানে কি বলে ওয়ার্ল্ড কাপে উঠতে একটু সমস্যা হয়ে গেছিল, তো মেসি হচ্ছে ওয়ার্ল্ড কাপে তুলে নিয়ে আসছে আর্জেন্টিনাকে, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস টিম। ম্যারাডোনা তখন কোচ ছিল। আমি কি এটা একটু ট্যাগ করতে পারি? জি জি প্লিজ। সেটা হলো আমার কাছে, আমি যখন
প্রাইমারি স্কুলে পড়ি, আমার কাছে এটা তখন আপনি নাম শুনেছেন ভিউ কার্ড থাকতো, জি, জি, আমার কাছে জি, এটা ভিউ কার্ড থাকতো। হ্যাঁ, আমার কাছে তখন আমি একটা ভিউ কার্ড সংগ্রহ করি, আমার বাবা এনে দিয়েছিল কিনা আমার মনে নাই, বা আমি হয়তো বা কিনেছিলাম একটা ভিউ কার্ড। ম্যারাডোনাকে কয়েকজন প্লেয়ার একসাথে আক্রমণ করতেছে, ম্যারাডোনা উড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, এবং নিজ দিয়ে বাংলায় লেখা ওরা আমাকে এত মারে কেন। হ্যাঁ, আমি সেই যে অ্যারাউন্ড 90 দিয়ে কথা, আমি বলবো যে 36 বছর আগের কথা আমি ভুলি না, এবং সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম যে ওরা আমাকে এত মারে কেন। কারণ এছাড়া তো থামানো যাচ্ছে না। মানে মেসি বা ম্যারাডোনা এদেরকে আসলে এরা দেখেন, মেসিকে অন্যান্য প্লেয়ারকে যখন মারা হয় বা ল্যাং মারা হয়, যখন ফাউল করে উঠে কিন্তু উত্তেজনার সাথে রেফারির সাথে কিংবা প্লেয়ারের সাথে ওরা ওদের মতো ঝগড়া খেলে লেগে চলে যায়। যায়। কিন্তু মেসির মধ্যে একটা বিশেষ স্পেশাল কোয়ালিটি দেখবেন, Absolutely. আমার কাছে মনে হয় মেসি সবসময় ধারণই করে যে আমি পৃথিবীর সেরা খেলোয়াড়, আমাকে মারবে না তো কাকে মারবে। মানে আমার কাছে এটা ফিল হয় আসলে যে আমি তো পৃথিবীর সেরা অভ্যস্ত খেলোয়াড়, এগুলো। মানে হি ইজ ইউজড টু উইথ দিস মানে Absolutely. অ্যাটিটিউড। রাইট। সো সিয়াম, তুমি তো বলছিলে। সেখান থেকে মানে আর্জেন্টিনার প্রতি খেলা দেখা শুরু, তখন আসলে এত গভীর টান বা একদম ফ্যান হয়ে ওঠা, ডাই হার্ড ফ্যান এরকম ব্যাপারটা না। তো আমি জিনিসটা ফিল করতে পারলাম যখন জার্মানির কাছে আর্জেন্টিনা 4টা হারলো। তো ওটা হারার পরে আই ওয়াজ মানে ক্রাইং লাইক ম্যাড। আমি মানে কিসের জন্য কাঁদতেছিলাম যখন আসলে চিন্তা করতেছি, তখন আমার মাথায় এটা আসলো যে আমি মেসিকে আর খেলতে দেখতে পারবো না। তখন এত কিছু বুঝি না, ক্লাব ফুটবল নিয়ে কোনো ধারণা নেই, জাস্ট এইটুকুই জানতাম যে মেসিকে আর খেলতে দেখতে পারবো না। আই ওয়াজ ক্রাইং, মানে আমাকে কেউ থামাইতে পারতেছে না। তো তারপরে আস্তে 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 বড় ভাইদের থেকে শোনা যে ক্লাব ফুটবলে মেসি খেলে, তুমি সারা বছরই মেসিকে দেখতে পারবা, এইটা 4 বছর পর পর আসে, তখন আর্জেন্টিনার জার্সিতে দেখবা। সেই থেকে বার্সেলোনার প্রতি একটা আলাদা ভালো লাগা শুরু, সেখান থেকে বার্সা ফ্যান হওয়া, এরপর আস্তে আস্তে আর্জেন্টিনার সাথেও যাত্রাটা উত্থান পতন সব কিছুই ছিল। 2014 পর থেকে 21 পর্যন্ত যেই সময়টা গেছে সেটা খুবই টাফ টাইম ছিল। এবং আমরা যারা ছোট ছিলাম, মানে যারা তখন আসলে অনেক বেশি খেলা বুঝতো বা ভিতরে ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল জিনিসগুলো জানতো, তখন তারা অন্যভাবে জিনিসগুলোকে বিশ্লেষণ করতো। বাট তখন আমরা যারা আবেগের জায়গা থেকে দেখতাম, যারা আমরা স্কুল স্টুডেন্ট ছিলাম, শুধুমাত্র খেলাটা দেখি, খেলাটা বুঝি, জিততে হবে, আগাতে হবে, ট্রফি জিততে হবে, এই মানে চিন্তা ভাবনা নিয়ে আমরা যারা খেলা দেখতাম তাদের জন্য এই সময়টা খুবই টাফ ছিল। সো ওইখান থেকে 21-এর কোপা আমেরিকা জেতা, 22-এ ফিনালিসিমা জেতা, তারপরে আবার ওয়ার্ল্ড কাপ জেতা, আবারও কোপা আমেরিকা জেতা, এবং এই যে আজকে সেমিফাইনাল। সো ইট ওয়াজ আ হিউজ জার্নি, স্টিল কন্টিনিউ হচ্ছে এবং উত্থান পতন তো ছিল। এবং এই ওয়ার্ল্ড কাপটা স্পেশালি আমরা আর্জেন্টিনা ফ্যান যারা আছি তাদের জন্য একটু বেশি স্পেশাল। লিওনেল মেসি তার শেষ ওয়ার্ল্ড কাপটা খেলছে, আমরা যদিও এক্সপেক্ট করিনি 2 বছর আগেও যে তিনি হয়তো এই ওয়ার্ল্ড কাপটা এইভাবে খেলতে পারবেন, বাট হি ইজ মেসি। মানে তিনি যখন কোনো প্রমিস করেন সেই প্রমিসটা কিভাবে রাখতে হয়, হি নোজ দ্যাট। সো এবং কখনো হতাশ করেন না। এক্স্যাক্টলি সেই সৌদি আরব ম্যাচটার পরে তার যেই প্রমিসটা করা, এরপর সেটাকে আবার রাখা, সো সব কিছু মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপটা ভেরি ইমোশনাল ফর আস। এবং এখন পর্যন্ত আসলে ওই জায়গাটা ফিল করতে পারছি না যে মেসির এইটাই হয়তো লাস্ট ম্যাচ হতে পারে, হলে কি হবে। ওই যে মানে প্রথম বিশ্বকাপের সময় যেটা ফিল করতে পারিনি যে মেসি চলে গেলে এইভাবে আমি কাঁদবো, এই বিশ্বকাপে আসলে আমি বুঝতে পারছি না যে শেষটা কোথায় হবে এবং শেষ হওয়ার পরে আসলে আমার পরিণতি কি হবে। রাইট, অ্যাবসলিউটলি। আই থিঙ্ক ইউ স্পিক ফর এভরি মেসি ফ্যান আউট দেয়ার, কোনো সন্দেহ নেই ব্যাপারে। ওকে, আমরা একটু যদি এখন ফ্যান্ডম থেকে হালকা একটু সরে এসে একটু ফুটবলের ভিতরে ঢোকার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা কালকে একটা বিশাল ম্যাচ দেখে ফেললাম যেখানে ফ্রান্সকে স্পেন আটকায় দিল। এবং এটা আসলে হেডলাইন না যে স্পেনের সাথে ফ্রান্স হারছে, হেডলাইনটা হচ্ছে যে ফ্রান্স মোটামুটি কালকে খেলতেই পারে নাই, ফ্রান্স কালকে স্পেনের সাথে দাঁড়াইতেই পারে নাই। টেকনিক্যালি একটা টেকনিক্যালি দুই জায়গা থেকে আসলে স্পেন গট দ্য আপার হ্যান্ড অন ফ্রান্স। এবং ওইখানে আসলে যেটা আমরা সবসময় বলে আসছি বা আমরা চিন্তা করে আসছি যে কাকে থামাবে, ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে কাকে থামাবে, কালকে সবাইকেই থামায় দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় যে ইনিশিয়ালি সালিবার ইনজুরিটাও একটা বড় রোল প্লে করছে। সো ওয়াহিদ ভাই, আপনার কাছ থেকেই আগে জানতে চাই যে গতকালকের খেলাটা আপনার কাছে কেমন মনে হয়েছে, এবং অ্যাজ এ ফ্যান আপনি কি আসলে ফ্রান্সকে ফেভারিট হিসেবে দেখছিলেন কিনা, এবং ফ্রান্সের এরকম একটা পরাজয়ের পর এখন কি স্পেনকে থামানোর মতো কোনো দল দেখছেন কিনা? আসলে বিশ্বকাপ ফাইনাল খেলে যে আমরা আসলে দেখেন সৌদি আরবের মতো দেশ কিন্তু হারাই দিচ্ছে, আর্জেন্টিনাকে হারাই দিছে, মানে অবিশ্বাস্য বলতে কিছু নাই, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে আমার কাছে মনে হয় ওভার কনফিডেন্স এখানে কিছুটা রোল প্লে করেছে, এবং ওভার কনফিডেন্স ফ্রান্সকে কিছুটা মানে বলো না, মানে প্রত্যেকটা পত্রিকায় এমনভাবে আসছে যে শ্বাসরুদ্ধ করে ফ্রান্সকে মারা হয়েছে। হ্যাঁ, আমি যখন খেলা দেখতেছিলাম মানে আমার কাছে মনে হচ্ছিল যে
সেই ফ্রান্স, যে ফ্রান্সের জন্য আসলে আমি রাত জেগে খেলা দেখা মানে অপেক্ষা করছিলাম যে যে তারা একটা ওয়ান্ডারফুল খেলা আমাদেরকে উপহার দেবে, সেখানে তারা পাত্তাই পাচ্ছিল না। এবং শেষ মুহূর্তে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু খেলোয়াড় সুলভ ছিল না। হ্যাঁ, সো সব দিক থেকে স্পেন ছিল একদম একটা অপ্রতিরোধ্য শক্তির মতো দাঁড়িয়েছে, এটা একটা হয়। এবং এটা নট অনলি যে ফ্রান্স খারাপ খেলছে এই জন্য, স্পেন অনেক ভালো খেলেছে। হ্যাঁ, স্পেন অনেক ভালো খেলেছে, সেজন্যই ফ্রান্স তাদের সাথে কুলিয়ে উঠতে পারে নাই। তাদের কনফিডেন্স হয়তো ছিল যে আমরা শেষ মুহূর্তেও, আমি একজন আমার মামা ফ্রান্সে থাকে, তাকে আমি ফোন করলাম যে মামা কী অবস্থা, তখন একটা গোল হজম করছে। তখন মামা বললো যে উই আর কনফিডেন্ট, আমরা 3টা গোল দিব, মামা তুমি টেনশন নিও না, মানে রিল্যাক্স। অনেক দর্শক সেখানে খেলা দেখতেছে ফ্রান্সের একটা মানে আউটডোরে, তো মামা বললো রিল্যাক্স মামা, আমরা 3টা দেবো না। ওভার কনফিডেন্স, আমার কাছে মনে হয় প্লেয়ারদের মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করেছিল। সেই ওভার কনফিডেন্স এবং সারা দেশব্যাপী বিশ্বব্যাপী আলোচনা ছিল ফ্রান্সকে কেউ ঠেকাতে পারবে না। আপনি দেখেছেন স্পেন ঠেকাই দিছে। এবং আপনার যে লাস্ট কোশ্চেন ছিল যে এই স্পেনকে থামানোর মতো কে শক্তি আছে, থামানোর মতো আছে আর্জেন্টিনা। হোপ ফর দ্য বেস্ট, যে কোনো কিছু করতে পারে। স্পেন যদি আউটস্ট্যান্ডিং কিছু করে আমরা অবাক হব না, কারণ এখানে সবাই শক্তিশালী, ওভার কনফিডেন্সের কিছু নাই। যেমন আর্জেন্টিনার যে কোচ, সেও কিন্তু স্কালোনি, সেও কিন্তু স্পেনকে সম্মান জানাইছে। এবং স্পেনের যে কোচ, সেও বলছে আমার বন্ধুর সাথে দেখা হবে। মানে নট অনলি মানে ইয়ের জন্য, মানে কম্পিটিশনের জন্য সে বলে না, সে বলছে এই খেলার মাধ্যমে আমার বন্ধুর সাথে দেখা হবে। এই যে একটা আসলে খেলার মধ্যে যে একটা বন্ধুত্ব সুলভ ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে নিউজটা পড়ে, যে মানে এখানে কোনো খোঁচা মারার কথা ছিল না। যেমন এমবাপ্পে যখন গোলে এগিয়ে, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল একটা, তখন সে বলছিল যে মেসিকে নিয়ে সে উত্তর দিয়েছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল যে মেসি গোল জিতুক, গোল্ডেন বুট মেসি জিতুক, কিন্তু আমি চাই কাপ। মানে এই যে তার যে ওভার কনফিডেন্স, কিন্তু মেসি এত কথা বলে না, মেসি হলো কাজে দেখায়। এবং হোপফুলি যে আমরা এই যে আজকে রাতেই সেটা প্রমাণ পাবো একটা, এবং নেক্সট যে হোপফুলি যে ফাইনাল খেলা হবে ইনশাল্লাহ, সেখানে আমরা আর্জেন্টিনার নৈপুণ্য দেখতে পাবো। ফাইনাল না হলে হয়তো এমবাপ্পের সাথেই দেখা হবে, তো ওটাও হতে পারে। তো সিয়াম, তোমার কাছে একটু জানতে চাই যে ট্যাকটিক্যালি তোমার কাছে কি মনে হয়েছে যে আসলে ফ্রান্সের কোন জায়গাটাতে স্পেন সবচেয়ে বেশি ক্যাপিটালাইজ করতে পারছে, এবং স্পেনের কোন দুর্বলতাটা আসলে ফ্রান্স একেবারেই কাজে লাগাতে পারে নাই? আমার না একদম মানে শুরু থেকে, মানে আমরা তো হচ্ছে লাইন আপটা মোটামুটি 1.5 ঘন্টা আগে পেয়ে যাই, তো 11:30 12টার দিকে যখন ওই লাইন আপটা পেলাম হাতে, তখন দেখলাম যে দিদিয়ার দেশম তার পুরো টুর্নামেন্টে তিনি যেভাবে খেলেছেন, ঠিক ওই ফরমেশনে ওই ট্যাকটিক্সে তিনি খেলবেন। অবশ্যই তার স্ট্রেংথের জায়গায় অ্যাটাকেই তিনি আসলে বেশি গুরুত্ব দেবেন, কিন্তু এখানে গেম রিডিংয়ের একটা ব্যাপার ছিল। আপনি যখন মানে ফ্যাবিয়ান রুইজ, এই পাশে আপনার ড্যানি অলমো, আবার সাথে রদ্রি খেলছেন, এইরকম একটা মিডফিল্ড সেটআপের এগেনস্টে খেলবেন, যারা মিডফিল্ড ব্লক করে তারপরে আপনার অ্যাটাকে যাবেন এবং পজিশনাল ফুটবল খেলে, তাদের এগেনস্টে আপনি যখন খেলবেন, তখন আপনি দুজন হোল্ডিং মিডফিল্ডার দিয়ে আসলে কতটুকু প্রগ্রেস করতে পারবেন, সেটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার থাকে। এবং আপনার অ্যাটাকিং লাইন আপে অবশ্যই যারা আছেন সবাই ওয়ার্ল্ড ক্লাস, সবাই ফর্মে আছে, বাট অ্যাটাকিং লাইন আপ পর্যন্ত আপনার বল সাপ্লাই দেওয়ার মতো রসদ কিন্তু থাকতে হবে। আপনার গতকালকে চুয়ামিনি খেলেছেন এবং খুব সম্ভবত র্যাবিও খেলেছিলেন প্রথম হাফে। সো এই দুজনের কিন্তু আসলে প্লে মেকিং করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটির জায়গা থেকে কিন্তু তারা অনেক পিছিয়ে ছিলেন। এবং রদ্রি, আমি বলবো রদ্রি এবার অনেক বেশি আন্ডার রেটেড অ্যাজ আ মিডফিল্ডার। তিনি যেভাবে খেলেছেন, ক্যাপ্টেন্স আর্মব্যান্ড তার কাছে, তিনি পুরো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবার স্পেনকে। যদিও মানে লাইমলাইটে খুব একটা তিনি আসেননি, বাট পেছন থেকে যেভাবে তিনি আসলে দলকে ধরে রেখেছেন। আমি যদি স্পেনের ব্যাকলাইনটার কথা বলি, উনাই সিমন গতকালকে অসাধারণ পারফর্ম করেছেন, হয়তো তার মানে জীবনের সেরা গেম স্পেনের জার্সিতে তিনি কালকে খেলেছেন। সঙ্গে পাউ কুবার্সির কথা বলতে হবে, অলরেডি এই ওয়ার্ল্ড কাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় তিনি উপরেই থাকবেন। আমি বলবো বেস্ট ডিফেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। অফকোর্স। এবং গতকালকে এমবাপ্পেকে যেভাবে তিনি আটকেছেন, লাপোর্তে আছেন এই পাশে, কুকুরিয়া যেভাবে খেলেছেন, একটা হলুদ কার্ড নিয়ে একজন লেফট ব্যাক বা ফুল ব্যাক এইভাবে আসলে পুরো ম্যাচ ডমিনেট করতে পারে। আমি এরকম উইঙ্গারদের সাথে এক্স্যাক্টলি, যেখানে আপনার ডেজিরে দুয়ে খেলছেন, বারকোলা ছিলেন ওই পাশ থেকে, হচ্ছে না আসলে কোনো কিছুই আসলে কাজে দেয়নি। এবং আসলে স্পেন পুরোপুরি কম্প্যাক্ট অ্যান্ড কম্পোস্ট, মানে তাদের প্ল্যানিং,
তাদের যে শক্তির জায়গা, তারা জানে যে তারা মিডফিল্ডে অনেক বেশি স্ট্রং, এবং ওই ফরমেশন ট্যাকটিক্স দেখার পরে তারা বুঝে গেছে যে এখানে তারা ডমিনেট করতে পারবে, কারণ দিদিয়ার দেশাম কোনো রকম কোনো মানে ট্যাকটিক্যাল চেঞ্জেসে তিনি যাননি। ইভেন যখন 2 গোলে পিছিয়ে আছেন তিনি ওলিসেকে উঠিয়ে রায়ান চেরকিকে নামালেন, অর্থাৎ তার এরিয়াল থ্রেট ক্রিয়েট করার মতো তার কোনো মানে আমরা ইন্টেনশন দেখিনি। তিনি একই প্ল্যানে একই ট্যাকটিক্সে খেলে যেতে চাইলেন। এমবাপ্পে বা ডেম্বেলের যে স্পিড বা তাদের যে আসলে 2 পায়ে যে শট নেওয়ার অ্যাবিলিটি, সেগুলোকে তিনি টার্গেট করলেন। বাট আমার কাছে মনে হয় সেখানে ডেম্বেলেকে উঠিয়ে যদি আমরা এমবাপ্পেকে একটা উইংয়ে দেখতাম এবং মাঝখানে যদি মাতেতা বা থুরামের মতো এরিয়াল থ্রেট ক্রিয়েট করার মতো ফিজিক্যালি স্ট্রং কোনো ফরওয়ার্ডকে আমরা পেতাম, হয়তো যদি ট্যাকটিক্সে কিছু চেঞ্জ আসতো তাহলে হয়তো আমরা স্পেনকে আবার কাম ব্যাক করতে দেখতে পেতাম। 2022-এর ফাইনালের কথা যদি আমি বলি, প্রথম হাফে কিন্তু আর্জেন্টিনা 2টো গোল দেওয়ার পরে ডেম্বেলের মতো প্লেয়ারকে তুলে নিয়েছিলেন, জিরুর মতো প্লেয়ারকে তুলে নিয়েছিলেন দেশাম, তারপরে সেখানে কোলোমুয়ানি নামলেন, থুরাম নামলেন, তারাই কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনার ম্যাচটাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছিল 2-0 থেকে 2-2-এ তাদের কামব্যাকটা। সো এই যে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ, সেই চেঞ্জটা কালকে আসলে দেশামের কাছ থেকে দেখা যায়নি। ওই যে ওভার কনফিডেন্সের কথা ভাইয়া যেটা বললেন, আমার কাছে মনে হয় যে দেশাম তার এই সিস্টেমটার উপর অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলেন, কারণ একেবারে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে থেকে যখন স্কোয়াডটা ঘোষণা হয়েছে তখনই কিন্তু স্পেনের ফ্রান্সের হাতে অনেকে ট্রফি দেখে ফেলেছেন বা এই অ্যাটাক লাইন আপকে কে থামাবে, কিন্তু ওই যে শুভঙ্করের ফাঁকি, আমি আমার যে পার্সোনাল প্ল্যাটফর্ম সেখানে একটা ভিডিও করেছিলাম যে ফ্রান্সের একটাই শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হচ্ছে তাদের মিডফিল্ড, যেখানে তারা কখনোই এই ওয়ার্ল্ড কাপে ওই পরীক্ষার জায়গাটায় পড়েনি। সেনেগাল ম্যাচটা আপনার মনে থাকার কথা, প্রথম ম্যাচটা ফার্স্ট হাফে তারা কিন্তু এরকম একটু ঝামেলায় পড়েছিল, সেটা আবার কামব্যাক করেছে, সেটা সেনেগাল জন্য সম্ভব হয়েছিল। বাট আপনি যখন কোয়ালিটি লাইক স্পেনের সামনে পড়বেন, সেখানে আসলে আপনার ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ফর আ রিজন, এক্স্যাক্টলি, এবং ইটস লামিন টু এমবাপে নীল এখন পর্যন্ত স্কোর লাইনটা। খুব ছোট্ট করে আসলে এখন জানতে চাবো যে যে দুটো সেমিফাইনাল ম্যাচ আমরা একটা সেমিফাইনাল তো দেখে ফেললাম, দ্য কামিং সেমিফাইনাল, আর তারপর একটা থার্ড প্লেস ডিসাইডার আছে এবং ফাইনাল আছে। সো এই 3টা খেলা এখনো আমাদের হাতে আছে। সো এই 3টা খেলার একটা সোজা সাপটা প্রেডিকশন আপনাদের কাছ থেকে জানতে চাই। আসলে প্রেডিকশন যদি আমি বলি তাহলে আশা করছি স্বাভাবিকভাবেই যে আজকে আর্জেন্টিনা জিতবে, এবং আমি আসলে থার্ড প্লেস নিয়ে আমার কোনো কথা নাই, এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নাই, থার্ড প্লেস নিয়ে আমি ভাবতেও চাই না। আমার একটাই টার্গেট এখন ফাইনাল খেলা এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। এবং আপনার মনে হচ্ছে যে এবার স্পেনের সাথে আর্জেন্টিনা অবশ্যই জেতা উচিত, কারণ যে তাদের যে এবং মেসির যে বলতে গেলে শেষ বিশ্বকাপ, এবং গতবার অনেকেই বলছে যে এটাই শেষ বিশ্বকাপ, এবং আমার কাছে মনে হয় যে তার যে দুর্দান্ত পারফরমেন্স, আগামী বিশ্বকাপও কি শেষ বিশ্বকাপ হয় কিনা, এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। হ্যাঁ, কারণ একটা মানুষের, এবং দেখেন স্কালোনি কিন্তু বলেছে যে মেসি যতদিন পারফর্ম করবে ততদিন খেলবে, তার কোনো বয়স নাই, তার কোনো এজ দিয়ে তাকে ডিফাইন করা যাবে না। একজন মানুষের সম্ভাবনাকে, একজন মানুষের প্রতিভাকে আপনি যদি বয়স দিয়ে থামাই দিতেন তাহলে তো আজকে মেসি খেলতে পারতেন না। এবং হাইয়েস্ট স্কোরার, তাহলে আপনি একজন 19 বছর বয়সের সাথে একজন 39 বছরের বয়সের পার্থক্যটা আপনি কোথায় দেখবেন? সে যদি পারফর্ম করতে পারে সে খেলবে, পারফর্ম করতে না পারলে খেলবে না, দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে এটা আসলে অসম্ভব বলে কিছু না। তার যদি ফিজিক্যাল ফিটনেস থাকে এবং সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে এবং সে প্রমাণ করবে, আমার বিশ্বাস যে এই শুধুমাত্র নাম্বার দিয়ে কাউকে বিবেচনা করা ঠিক না। এবং মেসি ইজ ডিফারেন্ট, এবং সে তা প্রমাণ করে ফেলছে অলরেডি। সামনে এখন যা করবে সবই ইতিহাস হয়ে থাকবে। সে যা করছে প্রতিদিন সে ইতিহাস সৃষ্টি করছে, এবং সামনের দিনগুলোতে যতদিন সে খেলবে ইতিহাস রচনা করবে, এবং সেই ইতিহাস ভাঙতে আমার কাছে মনে হয় 100-200 বছরও কোনো কোনো ক্ষেত্রে লেগে যেতে পারে। অ্যাবসলিউটলি। সিয়াম, তোমার কাছেও জানতে চাবো যে 3টা ম্যাচের প্রেডিকশন। আবেগের দিক থেকে বললে তো আজকে মানে তোমার আবেগ চলবে না, তোমার বিবেক লাগবে। এখানে বিবেকের কথা যদি আমি আসি, মানে ম্যাচটা খুবই টাফ হতে যাচ্ছে, কারণ ইংল্যান্ড খুব হাই প্রেসিং, হাই ফুটবল খেলে, মানে প্রেস করবে, তারা কাউন্টার অ্যাটাকে যাবে। আর্জেন্টিনা কিন্তু সেই দিক থেকে একটু স্লো। সো আমার কাছে মানে এরকম মনে হচ্ছে যে আজকে হয়তো সিমিওনে খেলার একটা সম্ভাবনা আছে, ডিপল তাকে বসিয়ে হয়তো খেলাতে পারবেন স্কালোনি, এবং এরকম একটা ওই স্কালোনিরও আসলে আবেগের জায়গা থেকে সরে আসতে হবে, একটু অন্যরকম খেলানো আজকে লাগতে পারে, কারণ লেফট সাইডে গর্ডন আছেন, যিনি আসলে মানে আমাদেরই তো প্লেয়ার, আমরা তো খোঁজ খবর রাখি। সো তাকে আসলে বিট করতে হলে ডিফেন্সটা একটা ইস্যু, ডিফেন্সটা আর্জেন্টিনার ডিফেন্সটা নিয়ে একটু ভয় আছে। সেদিন ওই মিশরের সাথে দেখছেন কি হয়েছে, হ্যাঁ, ডিফেন্সটা কিন্তু
খুবই একটা সেনসিটিভ জায়গা এটা। এই মিশর যখন যখন 2টা গোল দিল দেখছেন, তখন ডিফেন্সে চলে আসছে। ডিফেন্স চলে আসার কারণে তখন যদি সে একই স্ট্যান্ডার্ডে খেলতো, একইভাবে খেলতো, আজকের এই আর্জেন্টিনার চেহারা হয়তো আমরা দেখতাম না। কিন্তু তাদের স্ট্র্যাটেজিক কারণে কিন্তু তারা আজকে আউট অফ দ্য সিলেবাস, অ্যাবসলিউটলি রাইট? এক্স্যাক্টলি। ও আরো ভালো বলতে পারবে, কারণ ও তো মনে করেন এটার বিশারদ। রাইট। সো সিয়াম, সোজা আমাদের সময় একদমই কম, সোজা সাপটা তুমি যদি প্রেডিকশন বলো 3টা। আমি চাই স্পেন আর্জেন্টিনা ফাইনাল হোক। থার্ড প্লেসে যদি মানে ইংল্যান্ড আর ফ্রান্স মুখোমুখি হয়, আমার কাছে মনে হয় ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি। যদি আর্জেন্টিনাও মুখোমুখি হয়, তাও আমি বলবো যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা বেশি। আর চ্যাম্পিয়ন হিসাবে মানে মাথা থেকে যদি বলি, আমার কাছে মনে হয় এবার স্পেন ইজ দ্য মেইন কন্টেন্ডার, যেইভাবে তারা খেলেছে। আর ভিতর থেকে যেটা আসছে অবশ্যই চাইবো যে আরেকবার আর্জেন্টিনা। সো আজকের এপিসোডটা আমাদের এখানে শেষ করা লাগছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ফর মেকিং টাইম এন্ড কামিং হিয়ার। সো আজকে আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, মানে a clash of history এবং these two teams go way back. সো এই ম্যাচটা দেখার জন্য আই এম শিওর আপনারা অনেক এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড, আমাদের গেস্টরা অনেক এক্সাইটেড। সো এই ম্যাচ নিয়ে আগামীকালকে কথা হবে এবং এর পাশাপাশি ওয়ার্ল্ড কাপের বাকি যে প্রসিডিংসগুলো আছে সেগুলো নিয়েও কথা হবে। ফাইনাল আসতেছে, সেটা নিয়ে তো অবশ্যই কথা হবে। এবং এই সব কথা শোনার জন্য টি স্পোর্টসের পর্দায় চোখ রাখুন এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সুজুকি প্রেজেন্স কাপালাপের নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.